লেখিকা বর্ষা ঘোষের গণ্ডগোল। বলেছিলাম নিজের জাতের মেয়ের সঙ্গে বিয়ে দিতে, তখন তো আমার কথা তোরা কেউ কানেই তুললি না। এবার নাকে হাত চাপা দিয়ে বসে থাক। কথাগুলো বলতে বলতে রাগে ফুঁসছিলেন চন্দনা দেবী। অন্যদিকে রঞ্জিত বাবু নাকের ডগায় চশমা নামিয়ে খবরের কাগজ পড়ছিলেন। স্ত্রী এতক্ষণ ধরে যা বলে চলেছেন তাতে যেন তার কোনো ভ্রুক্ষেপই নেই। এদিকে অফিসে যাওয়ার তাড়া থাকায় সুজয় তাড়াতাড়ি খাবার টেবিলে এসে বসল। ঠিক তখনই রান্নাঘর থেকে তনিমা ভাতের থালা আর তরকারির বাটি এনে টেবিলের ওপর রাখল। ব্যাস, এতেই আবার শুরু হয়ে গেল নতুন অশান্তি। চন্দনা দেবী দ্রুত উঠে এসে বললেন, বাবু, তোকে কিন্তু আমি বলে দিচ্ছি, এই খাবারের এক কণাও মুখে তুলবি না। সুজয় অবাক হয়ে বলল, মা, আবার কি শুরু করলে? আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। চন্দনা দেবী বললেন, দেরি হলে হোক, আমিও রান্না করেছি। আজ তুই আমার রান্নাই খাবি। তোর বউ যে লাউ দিয়ে শুটকি মাছ রান্না করেছে সেটা যদি তুই খাস, তাহলে কিন্তু আমি এই বাড়িতে একেবারে অশান্তি বাঁধিয়ে দেব। এবার রঞ্জিত বাবু খবরের কাগজ নামিয়ে বললেন, আহ, সকাল সকাল এসব কি শুরু করেছো? একটু শান্ত হও তো। চন্দনা দেবী প্রায় ক্ষেপে উঠে বললেন, আমি শুরু করেছি? সকালবেলা ঘুম থেকে উঠে ডাইনিং রুমে এসেই নাকে পচা শুটকির গন্ধ। কতবার বলেছিলাম নিজের জাতের মেয়েকেই ঘরে আনো, তখন তো কেউ আমার কথা শুনলে না। মেয়ে পাচ্ছিলে না বলে শেষ পর্যন্ত বাঙাল বাড়ির মেয়েকে ঘটি বাড়ির বউ করে আনলে। তখনই বলেছিলাম একদিন না একদিন এই সব পচা শুটকির গন্ধেই বাড়ি ভরে যাবে। এবার সারাদিন নাকে সেই গন্ধ নিয়েই ঘুরে বেড়াও। সুজয় ধৈর্য ধরে বলল, মা, তুমি বারবার এভাবে বলছো কেন? বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে আমিও লাউ দিয়ে শুটকি মাছ খেয়েছি, খেতে কিন্তু একেবারেই খারাপ লাগেনি। তুমি একদিন খেয়ে দেখো, হয়তো তোমারও ভালো লাগবে। ছেলের মুখে এমন কথা শুনে চন্দনা দেবী আরও উত্তেজিত হয়ে উঠলেন। দেখেছো, আমার ছেলেটাকেও বশ করে ফেলেছে। বলছি, বাবু, আজ থেকে শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ কর। জন্মে যে মাছ তুই খাসনি, আজ সেই মাছ খেয়ে তাদের প্রশংসা করছিস। তনিমা এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার শান্ত গলায় বলল, মা, একবার খেয়ে দেখুন না, খুব একটা খারাপ লাগবে না। তখন রঞ্জিত বাবু হেসে বললেন, শোন তনিমা, দুপুরে যখন খাবার দেবে আমাকে কিন্তু একটু শুটকি দিস। ছোটবেলায় আমার মা মাঝে মাঝেই বানাতেন, কি যে ভালো লাগতো। তোর শাশুড়ির কথা বাদ দে, ও সব বিষয়ে একটু বেশি বাড়াবাড়ি করে। এই কথা শুনে চন্দনা দেবী আরও রেগে গেলেন। এখন তো আমার সব কিছুই তোমাদের বাড়াবাড়ি মনে হবে, যা খুশি করো তোমরা। রাগে গজগজ করতে করতে তিনি নিজের ঘরে চলে গেলেন। একমাত্র ছেলে সুজয়ের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন রঞ্জিত বাবু আর চন্দনা দেবী। বহু জায়গায় সম্বন্ধ দেখেও কোনো না কোনো কারণে বিয়েটা হচ্ছিল না। সেই সময় রঞ্জিত বাবুর এক বন্ধু জানিয়েছিলেন তার দূর সম্পর্কের এক আত্মীয়ের মেয়ে রয়েছে। পরিবারটি বাঙাল হলেও খুবই শিক্ষিত, ভদ্র। সুজয় মাস্টার্স শেষ করেও দীর্ঘদিন চাকরি পায়নি। বাবার ব্যবসায় দেখাশোনা করত। অবশেষে 6 মাস আগে একটি ভালো কোম্পানিতে চাকরি পায়। ছেলের বয়সও বাড়ছিল, তাই আর দেরি করতে চাননি রঞ্জিত বাবু। মেয়ে দেখতে গিয়ে তনিমাকে প্রথম দেখাতেই সুজয়ের ভালো লেগে যায়। শিক্ষিতা, শান্ত, ভদ্র, সব দিক থেকেই সে প্রশংসার যোগ্য। তনিমাদের বড় গ্রসারির ব্যবসা, 3 ভাই মিলে সেই ব্যবসা সামলান। আর সবচেয়ে বড় কথা, তাদের পরিবারের ব্যবহার ছিল অত্যন্ত আন্তরিক। সেদিন দুপুরে যে আপ্যায়ন তারা করেছিলেন তা রঞ্জিত বাবুর মন ছুঁয়ে গিয়েছিল। শুধু খাবার নয়, তাদের আন্তরিক ব্যবহারই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। ফিরে এসে তিনি প্রায় সিদ্ধান্ত নিয়েই স্ত্রীকে বললেন, আমি এই বাড়িতেই সুজয়ের বিয়ে দিতে চাই। কিন্তু কথাটা শুনেই চন্দনা দেবী আপত্তি জানালেন, সব ঠিক আছে, কিন্তু ওরা বাঙাল পরিবার, এই বিয়েতে আমার আপত্তি আছে।
বাঙাল বাড়ির মেয়ে ঘরে আনা মানেই নিজের হাতে সংসারে অশান্তি ডেকে আনা, তার ওপর কি সব শুটকি মাছ খায়। রঞ্জিত বাবু শান্তভাবে বলেছিলেন, মানুষকে তার জাত দিয়ে বিচার করা একদম ঠিক নয়। আমি নিজে ওদের সঙ্গে মিশেছি, পরিবারটা খুব ভালো, তনিমাও ভদ্র, শিক্ষিতা আর সংসারী মেয়ে। চন্দনা দেবী শুধু বলেছিলেন, তোমার যা ইচ্ছা করো, পরে যেন আমাকে দোষ দিও না। অবশেষে ধুমধাম করে সুজয় আর তনিমার বিয়ে হয়ে গেল। বউ বরণ করার সময়ও চন্দনা দেবীর মুখে হাসি ছিল না। আত্মীয়দের মধ্যেও কেউ কেউ কানে কানে বলেছিল, দিদি, বাঙাল বাড়ির মেয়েকে এনেছো, একটু সাবধানে থেকো। সেই কথাগুলো যেন চন্দনা দেবীর মনে আরও গভীরভাবে গেঁথে গিয়েছিল। বিয়ের পর থেকেই তনিমার প্রতিটি কাজেই তিনি খুঁত ধরতে শুরু করলেন। তনিমা যতই চেষ্টা করুক, কোনো কাজই তার মন মতো হতো না। রান্না ভালো লাগতো না, কথা বলার ধরন ভালো লাগতো না, এমনকি মেয়েটার হাসিটুকুও তার অপছন্দ ছিল। আসলে তনিমার কোনো দোষ ছিল না। চন্দনা দেবী আগে থেকেই মনে মনে ঠিক করে রেখেছিলেন, বাঙাল পরিবারের মেয়ে মানেই অশান্তির কারণ। সেই ভুল ধারণার কারণেই তিনি বারবার তনিমাকে অপমান করতেন এবং অকারণে সংসারে অশান্তি সৃষ্টি করতেন। সেদিনের ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে তনিমাকে কথা শুনিয়ে দিতেন চন্দনা দেবী। তনিমা যতই চুপচাপ সবকিছু মেনে নেবার চেষ্টা করুক, শাশুড়ির মনে যেন ওর জন্য আলাদা একটা বিরক্তি জমেই ছিল। পরদিন সকালে তনিমা রান্নাঘরে লুচি আর আলুর তরকারি বানাচ্ছিল। চন্দনা দেবী এসে হাঁড়ির ঢাকনা খুলে বললেন, এই যে, আলুর তরকারিতে আবার খুব ঝাল দিয়েছ নাকি? তনিমা হেসে বলল, না মা, বেশি দিইনি। আপনি একটু খেয়ে দেখবেন। চন্দনা দেবী বললেন, না থাক, তোমাদের বাঙাল বাড়িতে সব রান্নাতেই বুঝি অন্যরকম কায়দা। তনিমা কিছু বলল না। ঠিক তখনই রঞ্জিত বাবু রান্নাঘরে এসে বললেন, কি গো, সকালের চা হবে নাকি আজ আবার কোর্ট বসেছে? চন্দনা দেবী মুখ ঘুরিয়ে বললেন, তুমি চুপ করো, আমি না দেখলে এই সংসারটাই শেষ হয়ে যাবে। খাওয়ার সময় সুজয় বলল, মা, আজ লুচি আর আলুর তরকারিটা দারুণ হয়েছে। চন্দনা দেবী সঙ্গে সঙ্গে বললেন, ও তোকে আগে থেকেই শিখিয়ে রেখেছে, আমি বুঝি না? রঞ্জিত বাবু হেসে বললেন, আরে ভালো হলে ভালোই বলবে, সব কিছুতেই এত সন্দেহ করো কেন? চন্দনা দেবী মুখ গোমড়া করে বসে রইলেন। কয়েকদিন পরে পাশের বাড়ির মঞ্জু কাকিমা বেড়াতে এলেন। ঘরে ঢুকেই বললেন, কই গো নতুন বৌমা, কোথায়? তনিমা এসে প্রণাম করতেই তিনি বললেন, আহা, কি শান্ত মেয়ে, খুব লক্ষ্মী তো। চন্দনা দেবী মুখ বাঁকিয়ে বললেন, শান্ত তো বটেই, কিন্তু বাঙাল মেয়ে যে। মঞ্জু কাকিমা হেসে বললেন, ওমা, এখনো এসব নিয়ে বসে আছো? আমার ছোট বৌমাও তো বাঙাল, দিব্যি সংসার করছে। চন্দনা দেবী বললেন, তোমার ভাগ্য ভালো, আমার ভাগ্যে কি আছে সেটা তো আমি বুঝছি। তনিমা চুপচাপ জলখাবার দিয়ে ভেতরে চলে গেল। মঞ্জু কাকিমা চলে যাওয়ার সময় রঞ্জিত বাবুকে আলাদা করে বললেন, তোমার বৌমাটা কিন্তু খুব সহ্য শক্তির মেয়ে, অন্য কেউ হলে এতদিনে উত্তর দিয়ে দিত। রঞ্জিত বাবু দীর্ঘশ্বাস ফেললেন। রবিবার সকালে সুজয় বলল, বাবা, আজ বাজারে যাবে? হ্যাঁ, চল। তনিমা বলল, বাবা, যদি ভালো ইলিশ পান নিয়ে আসবেন। চন্দনা দেবী সঙ্গে সঙ্গে বললেন, দেখেছ, বাঙাল মানে ইলিশ, শুটকি আর কাঁচা লঙ্কা। রঞ্জিত বাবু হেসে বললেন, আর ঘটি মানেই চিংড়ি আর পোস্ত, তাই বলে কেউ কাউকে খারাপ বলে নাকি? চন্দনা দেবী বললেন, তুমি তো সব সময় ওর পক্ষই নাও। বাজার থেকে ফিরে রঞ্জিত বাবু বড় একটা ইলিশ মাছ আনলেন। তনিমা খুব সুন্দর করে মাছ কেটে সর্ষে ইলিশ রান্না করলো। খাওয়ার সময় রঞ্জিত বাবু বললেন, বাহ, একেবারেই ছোটবেলার মায়ের হাতের রান্নার স্বাদ। সুজয়ও বলল,
সত্যি অসাধারণ হয়েছে। চন্দনা দেবী মুখে কিছু না বললেও একটু চেখে দেখলেন। খেয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মন্দ হয়নি, তবে আমাদের রান্নার মতো হয়নি। রঞ্জিতবাবু মুচকি হেসে বললেন, এই তো অর্ধেক যুদ্ধ জিতে গেল তনিমা। চন্দনা দেবী চোখ রাঙিয়ে বললেন, বেশি খুশি হয়েও না। সন্ধেবেলা পাড়ার কয়েকজন মহিলা বাড়িতে এসেছিলেন। কথা বলতে বলতে একজন বললেন, দিদি, শুনলাম তোমাদের বৌমা নাকি বাঙাল। চন্দনা দেবী যেন সুযোগ পেয়ে গেলেন। আর বলো না, প্রতিদিন নতুন নতুন রান্না, কখনো শুটকি, কখনো ইলিশ সর্ষে, কি সব। তখন আরেকজন বললেন, কিন্তু ও তো খুব ভদ্র মেয়ে, সেদিন আমাকে রাস্তার মধ্যে দেখে নিজে থেকে নমস্কার করলো। চন্দনা দেবী বললেন, ভদ্র হলেই তো সব হয় না। তনিমা পাশের ঘর থেকে সব শুনছিল। তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু বাবার বাড়ি থেকে একটা কথাই শিখে এসেছে, সংসারে সব কথার উত্তর মুখে দিতে নেই, অনেক উত্তর সময় নিজেই দিয়ে দেয়। রাতে খাবার শেষ করে সুজয় বারান্দায় দাঁড়িয়েছিল। তনিমা এসে ধীরে বলল, আমি কি সত্যি এত খারাপ? সুজয় অবাক হয়ে বলল, এই কথা বলছো কেন? মা তো আমাকে কোনোদিন নিজের মানুষ ভাবতেই পারলেন না। সুজয় স্ত্রীর হাতটা ধরে বলল, মা ছোটবেলা থেকে এসব বিশ্বাস করে এসেছে, সময় লাগবে, তুমি শুধু ধৈর্য রাখো। তনিমা হালকা হেসে বলল, আমি চেষ্টা করছি, কারণ আমি এই বাড়িটাকেই এখন নিজের বাড়ি ভাবি। দূর থেকে কথাগুলো শুনছিলেন রঞ্জিত বাবু। তিনি মনে মনে ভাবলেন, এই মেয়েটা যদি একটা সুযোগ পায়, একদিন ঠিক চন্দনার মন জয় করে নেবে। কিন্তু সেই সুযোগ কি এত সহজে আসবে, নাকি চন্দনা দেবীর ভুল ধারণা আরো বড় কোনো ঘটনার জন্ম দেবে? সেদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরেই সুজয় দেখল বাড়ির পরিবেশটা অস্বাভাবিক রকমের শান্ত। চন্দনা দেবী বসার ঘরে চুপচাপ বসে আছেন, মুখে আর সেই চিরচেনা রাগ নেই। রঞ্জিতবাবুও খবরের কাগজ পড়ছেন না, যেন সবাই কারো অপেক্ষায়। ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। দরজা খুলতে দেখা গেল তনিমার বাবা মা এসেছেন, সঙ্গে বড় বড় দুটো ব্যাগ। চন্দনা দেবী মুখ গম্ভীর করে বললেন, আসুন। তনিমার মা হাসি মুখে বললেন, দিদি, অনেকদিন হলো আসা হয়নি, ভাবলাম আজ সবাই মিলে একটু গল্প করি। তনিমা দৌড়ে গিয়ে বাবা মায়ের প্রণাম করল। কিছুক্ষণ পর তনিমার বাবা ব্যাগ খুলে বললেন, দাদা, আজ গ্রামের বাড়ি থেকে কিছু জিনিস এনেছি। নিজের বাগানে লাউ, কচু, আম আর সঙ্গে একটু ইলিশও আছে। চন্দনা দেবী মুখ ঘুরিয়ে বললেন, ইলিশ আবার এনেছেন? আমাদের বাড়িতে তো ইলিশ এলেই সবাই খুব খুশি হয়ে যায়। কথাটা শুনে ঘরে এক মুহূর্তের নীরবতা নেমে এলো। তখন তনিমার বাবা হেসে বললেন, দিদি, ইলিশ আমাদের ভালো লাগে। আবার শুনেছি আপনাদের চিংড়ি পোস্ত খুব বিখ্যাত। খাবার তো মানুষের পছন্দের বিষয়, তাই না? রঞ্জিত বাবু হেসে ফেললেন, এই তো ঠিক কথা। চন্দনা দেবী কিছু বললেন না। পরদিন ছিল রবিবার। সকাল থেকে তনিমার মা রান্নাঘরে ঢুকে পড়লেন। তিনি বললেন, আজ আমি ইলিশ রান্না করব, আর দিদি আপনি আপনার বিখ্যাত চিংড়ি পোস্ত বানান, দেখি কার রান্না বেশি প্রশংসা পায়। কথাটা শুনে সবাই হেসে উঠল। প্রথমে চন্দনা দেবী রাজি হচ্ছিলেন না, কিন্তু পরে তিনিও রান্নাঘরে ঢুকে পড়লেন। দুজন পাশাপাশি দাঁড়িয়ে রান্না করতে করতে গল্প করতে লাগলেন। কখন যে গল্প করতে করতে হাসি শুরু হয়েছে কেউ টেরই পেল না। তনিমার সুজয় দরজার আড়াল থেকে সব দেখছিল। সুজয় আস্তে করে বলল, দেখেছো, এতদিন পরে মা হাসছে। দুপুরে সবাই একসঙ্গে খেতে বসলো। একদিকে সর্ষে ইলিশ, অন্যদিকে চিংড়ি পোস্ত, সঙ্গে লাউ ঘন্ট, ডাল, ভাজা, পুরো টেবিল ভর্তি। রঞ্জিতবাবু প্রথমে চিংড়ি পোস্ত খেলেন, তারপর সর্ষে ইলিশ। হেসে বললেন, আজ বুঝলাম ঘটি আর বাঙাল একসঙ্গে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সবাই হেসে উঠল। এমন সময় পাশের বাড়ির মঞ্জু কাকিমাও এসে পড়লেন। টেবিলের দিকে তাকিয়ে বললেন, ও মা, আজ তো দেখছি ঘটি বাঙালের মিলন উৎসব। রঞ্জিতবাবু বললেন, ঠিক তাই।
এতদিন শুধু তর্ক শুনেছি, আজ একসঙ্গে খাওয়ার আনন্দটা উপভোগ করছি। চন্দনা দেবী চুপচাপ বসেছিলেন। হঠাৎ তিনি তনিমার দিকে তাকিয়ে বললেন, এই যে সর্ষে ইলিশটা, সত্যি বলতে কি খুব ভালো হয়েছে। তনিমা অবাক হয়ে বলল, সত্যি মা? হ্যাঁ, তবে একটা কথা বলবো। বলুন। পরের বার একটু কম ঝাল দিও, আমার বয়সে এত ঝাল আর সয় না। ঘরের সবাই হেসে উঠল। তনিমার চোখে জল চলে এলো। এই প্রথম শাশুড়ি তার রান্নার প্রশংসা করলেন। খাওয়া শেষ হওয়ার পর চন্দনা দেবী নিজের ঘরে গেলেন। কিছুক্ষণ পরে হাতে একটা সোনার বালা নিয়ে ফিরে এলেন। তনিমার সামনে দাঁড়িয়ে বললেন, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। এতদিন ভেবেছিলাম যাকে দেব সে যেন আমার মনের মতো হয়। আজ বুঝলাম মনের মতো মানুষ জাত দেখে হয় না, ব্যবহার দেখে হয়। এই বলে তিনি নিজের হাতে বালাটা তনিমার হাতে পরিয়ে দিলেন। তনিমার নিজেকে সামলাতে পারল না, শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। চন্দনা দেবীও চোখের জল মুছতে মুছতে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোকে না জেনে কত কষ্ট দিয়েছি। শুধু বাঙাল এই পরিচয়টা দেখেই তোকে বিচার করেছি, অথচ তুই কোনোদিন আমার বিরুদ্ধে একটা কথাও বলিসনি। তনিমা কাঁদতে কাঁদতেই বলল, আপনি আমার মায়ের মতো। মা যদি বকতে পারেন তাহলে শাশুড়ি মাও পারেন। আমি শুধু চেয়েছিলাম একদিন আপনি আমাকে নিজের মেয়ে বলে ডাকুন। চন্দনা দেবী সঙ্গে সঙ্গে বললেন, আজ থেকে তুই শুধু আমার বৌমানস, আমার মেয়ে। রঞ্জিত বাবু হেসে বললেন, এই কথাটা শোনার জন্যই তো এতদিন অপেক্ষা করেছি। সুজয়ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। মঞ্জু কাকিমা হেসে বললেন, দেখলে তো, এতদিন ঘটি বাঙাল নিয়ে ঝগড়া করলে শেষে কিন্তু ভালোবাসাই জিতল। চন্দনা দেবী মৃদু হেসে বললেন, সত্যিই তাই। এতদিন বুঝিনি মানুষকে তার জাত দিয়ে বিচার করা কত বড় ভুল। কেউ ঘটি, কেউ বাঙাল, এসব পরিচয় থাকতে পারে, কিন্তু তার চেয়েও বড় পরিচয় হলো সে একজন ভালো মানুষ। সেদিন বিকেলে সবাই একসঙ্গে বারান্দায় বসে চা খেলো। চন্দনা দেবী নিজের হাতে তনিমার কাপটা এগিয়ে দিয়ে বললেন, শোনো, আগামী রবিবার কিন্তু তোমার সেই লাউ দিয়ে শুটকি রান্না করবে, এবার আমিও খাবো। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তিনি হেসে বললেন, কি হলো? এতদিন শুধু নাম শুনে ভয় পেতাম, এবার আমার বৌমার হাতে রান্না না খেলে চলবে? হাসি রোল পড়ে গেল সারা বাড়িতে। সেদিন থেকে সেই বাড়িতে আর ঘটি বা বাঙাল নিয়ে কোনো তর্ক হতো না, বরং যখনই ইলিশ আর চিংড়ি একসঙ্গে রান্না হতো, চন্দনা দেবী হাসতে হাসতেই বলতেন, ঘটি বাঙাল আলাদা হতে পারে, কিন্তু সংসারের হাঁড়িতে ভালোবাসার স্বাদটা সবার জন্যই এক। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।